র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। আয়নাঘর ছিল আছে বলেও স্বীকার করেন বাহিনীর মহাপরিচালক। দর্শক, বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শাহাদাত নিশাদের কাছ থেকে। তিনি আমার সাথে স্টুডিওতে আছে, আমি সরাসরি যুক্ত হচ্ছি। নিশাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিশাদ, কয়েকদিন আগে আইজিপি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকার জন্য আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, আজ আবার র্যাব ক্ষমা চাইলেন। আমি আসলে জানতে চাইছি যে আসলে এই ক্ষমা চেয়ে দায় মুক্তির সুযোগ আছে কিনা, আপনি এ নিয়ে কি বলবেন আমাদের দর্শককে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি আজকে র্যাব মহাপরিচালক একটি কথা দিয়ে শুরু করতে চাই। তিনি আজকে বলেছেন যে আসলে একটা মানুষ যখন যে পোশাকে পড়ুক না কেন, মানুষটা যদি ভালো না হয়, তার মন যদি ভালো না থাকে, ভালো না হয়, সেক্ষেত্রে তার থেকে ভালো কাজ আশা করা যায় না। আবার পোশাক যত খারাপই হোক না কেন, মানুষটা যদি ভালো হয়, তার থেকে কিন্তু ভালো কাজ আশা করা যায়। ঠিক তেমনি আমরা প্রেক্ষাপট 5 আগস্টের পরের যে বিষয়গুলো, সেটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 5 আগস্টের আগের প্রেক্ষাপট যেমন ছিল, এখন আসলে তা পরিবর্তনের চেষ্টা চলছে। আমি যদি একটু বলতে চাই, 5 আগস্টের আগে যে ঘটনা, সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক প্রভাবটা খুব বড় ভূমিকা পালন করেছে। রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সময় অন্য রাজনৈতিক দলের মানুষজন যেমন নির্যাতনের শিকার হয়েছে, তেমনি সাধারণ মানুষও ভুক্তভোগী হয়েছে। তো আসলে 5 আগস্টের পরে যদি ঠিক একই প্রেক্ষাপট থাকে, তাহলে কিন্তু যে পরিবর্তন, সেই পরিবর্তনের ছোঁয়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতে লাগেনি। যেমন আমরা যদি একটু ঘটনার প্রেক্ষাপটে যদি বলি, এখন যে অবস্থা চলছে, মামলা বাণিজ্য চলছে বিভিন্ন থানায় বলেন বা বিভিন্ন রাজনৈতিক ভাবে, কিন্তু মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে, ফাঁসানো হচ্ছে। এই বিষয়গুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যারা কাজ করছেন, তারা যদি এর সমাধান না করতে পারে বা এই বিষয়গুলো চলতে থাকে, তাহলে আগের যে অবস্থা ছিল, সে অবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আর লক্ষ্য করা যাবে না। সেক্ষেত্রে বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা ইতিমধ্যে যে দেখেছি আইজিপি ক্ষমা চেয়েছেন 5 আগস্টের সময় যে পুলিশ বাহিনী যে নির্বিচারে গুলি চালিয়েছিল, এবং র্যাবের যে হেলিকপ্টারের মাধ্যমে গুলি ছোড়ার ঘটনাও কিন্তু র্যাব প্রশাসন থেকে ক্ষমা চাওয়া হয়েছে। এবং একই সাথে কয়েকদিন আগে ডিএমপি কমিশনারও কিন্তু যে মহানগর পুলিশের যে দায়, সে দায় নিয়েও ক্ষমা চেয়েছে। তো আসলে দায় নিয়ে ক্ষমা চাওয়ার চাইতেও বড় বিষয় হচ্ছে যারা আসলে গুম খুন হয়েছে বা যে পরিবারের ক্ষতি হয়েছে, তাদের তো আসলে, তাদের কাছে আসলে এই ক্ষমাটা কি গ্রহণযোগ্যতা পেয়েছে বা পাবে? এই ক্ষমাটা তখনই গ্রহণযোগ্য হবে যখন প্রেক্ষাপটটা পরিবর্তন করতে পারবে। যদি পরিবর্তন না করতে পারে, আগের অবস্থায় ফিরে থাকে, তাহলে আসলে মানুষ, তার যারা নিহত হয়েছে, তাদের আত্মা যেমন শান্তি পাবে না, তেমনি সাধারণ বর্তমান যারা মানুষ চলছে, তারা যে এটি পরিবর্তনের ধারা, পরিবর্তনে যে বাংলাদেশ পরিবর্তন হবে, সেই ছোঁয়া কিন্তু তারা পাবে না। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই দল, বিশেষ করে আগে যেমন আমরা দলকানা দেখেছি, সেই দলকানা থেকে বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দেখেন, আয়নাঘরের অস্তিত্ব নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে বা এটা নিয়ে অনেক তর্ক বিতর্কও হয়েছে। আজ আবার মহাপরিচালক র্যাবের উনিও স্বীকার করলেন। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি ভাবছেন বা আপনার মতামত যদি আমি জানতে চাই? আয়নাঘরের বিষয়টা মূলত ডিজিএফআইয়ের যে আয়নাঘর, সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এরপরে ডিবির আয়নাঘরটাও আলোচনায় এসছে এবং বর্তমানে র্যাবের আয়নাঘরটাও আলোচনায় এসছে। তো আসলে র্যাবের আয়নাঘরটা আলোচনায় আসার মূল যে কারণগুলো, সেটি হচ্ছে যে গুম খুন কমিশন তারা পর্যালোচনা করেছে, 400টি ঘটনাকে তারা পর্যালোচনা করে দেখেছে, 178টি ঘটনায় ঘটেছে র্যাবের আয়নাঘরে। তো এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখন আয়নাঘরটা সবচেয়ে বেশি আলোচিত। মূলত এখানে অনেকজন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তারা দীর্ঘ অনেক বছর ধরে নিখোঁজ রয়েছে। আমি একটু আগেই যে বলেছি যে আসলে দলীয় প্রভাবের কারণে, অনেকের দলের কারণে কিন্তু এই আয়নাঘরে বন্দী হতে হয়েছে। র্যাবটা মূলত আসলে কেন প্রতিষ্ঠা করা হয়েছে? র্যাবটা প্রতিষ্ঠা করা হয়েছে 2004 সালে বিএনপি সময়কার সময়ে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় ক্ষেত্রে ইনস্ট্যান্ট যে অপারেশনগুলো হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনী, সেক্ষেত্রে র্যাবকে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু তার প্রেক্ষাপট থেকে পুরোটা ভিন্ন দিকে চলে গিয়েছে যখন 2009 সালের পর থেকে আসলে আওয়ামী লীগের সরকারের আমলে দেখেছি যে বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপটগুলোতে র্যাবকে ব্যবহার করা হতো। তো এই ক্ষেত্রে আসলে দলীয় প্রভাবে যখন র্যাব ব্যবহার হয়েছে, তখন সে কিন্তু তার প্রতিষ্ঠার যে মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে কিন্তু তারা তখন পথ পরিবর্তন হয়ে যায়। এক্ষেত্রে শুধু র্যাব না, অন্যান্য বাহিনীরও একই অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা পুলিশ 5 আগস্টের আগে যেমন দেখেছি পুলিশের নির্বিচারগুলি, এক্ষেত্রে অনেকেই যেমন নির্দেশে কাজ করেছে, তেমনি অনেকে আবেগেও কাজ করেছে। আমি র্যাব নিয়ে যেহেতু কথা হচ্ছিল, র্যাব বিলুপ্তির সিদ্ধান্তে এলে মানা হবে, এই বিষয়টি নিয়ে আজকে আমি হেডলাইনেও পড়লাম। এই বিষয়ে আসলে র্যাব প্রশাসন কি বলছে বা তাদের বক্তব্য কি আপনি পেয়েছেন কিনা?
আসলে র্যাবের নির্দিষ্ট কোনো আইনি কাঠামো নেই। র্যাব কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরে পুলিশ, বিজিবি, তারপর অন্যান্য যে নৌবাহিনী, বিভিন্ন যে বাহিনীগুলো আছে সেই বাহিনী থেকে কিন্তু মূলত র্যাবটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমি একটু আগে বলেছি যে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে ইনস্ট্যান্ট কার্যক্রমের জন্য র্যাবের প্রতিষ্ঠা। তো সেই ক্ষেত্রে যেহেতু র্যাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলো মূলত সামনে আনা হয়েছে, বিএনপিও র্যাবের বিলুপ্তি চেয়েছে এবং একই সাথে কয়েকদিন আগে কলামিস্ট ফরহাদ মাজার তিনিও র্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে বলেছেন, র্যাবের বিলুপ্তি চেয়েছেন। তো এক্ষেত্রে আসলে কোনো নির্দিষ্ট কোনো প্রভাব পড়বে না যদি র্যাব বিলুপ্ত হয়। সেই ক্ষেত্রে তারা তাদের নিজস্ব বাহিনী আছে, সেই বাহিনীগুলোতে থাকবে। তবে র্যাবকে যদি আরও সংস্কার করা যায়, সেক্ষেত্রে নতুন যেহেতু প্রেক্ষাপট ভিন্ন হওয়ার পরে র্যাবকেও সংস্কার করা হয়েছে, র্যাবের যে মহাপরিচালক পরিবর্তন হয়েছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন করা হয়েছে, যাদেরকে পরিবর্তন করা হয়েছে তারা যদি তাদের আগের যে ভুলগুলো সেগুলো ভুল শুধরে যদি তাহলে কিন্তু র্যাবের সার্থকতা থাকবে। অসংখ্য ধন্যবাদ শাহাদাত নিশাত। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শাহাদাত নিশাত স্টুডিওতে যুক্ত ছিলেন।